25শে জুন বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। পুরো রাত কেঁদেছিলাম, পাশে শুধু শুভেন্দু ছিলেন। মহুয়ার মুখে শুভেন্দুর প্রশংসা। মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলের নাম লেখাচ্ছেন কি বীরভূমের কেষ্ট? তবে কি মমতার সঙ্গে দূরত্ব বাড়ছে? হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের, দ্রুত শুনানির আবেদন খারিজ হাইকোর্টে। এছাড়া রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। মহুয়ার মুখে শুভেন্দুর প্রশংসা। ভোট ঘোষণার পর থেকেই তৃণমূলের গৃহদাহের আবহে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটি সাক্ষাৎকার ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। কারণ সেখানে তিনি বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন। এক সাক্ষাৎকারে মহুয়া মৈত্র বলেন, ব্যক্তিগত স্তরে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো ছিল। তৃণমূল কংগ্রেসে একসঙ্গে কাজ করার সময় শুভেন্দু তাকে নানা ক্ষেত্রে সাহায্য করেছিলেন। মহুয়া আরো জানান, 2014 সালে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার আশা করেছিলেন তিনি, কিন্তু টিকিট না পাওয়ায় ভীষণভাবে ভেঙে পড়েছিলেন এবং সারা রাত কেঁদেছিলেন। সেই কঠিন সময়ে শুভেন্দু অধিকারী তাকে সাহস জুগিয়েছিলেন। তার কথায় শুভেন্দু আমাকে বলেছিলেন, বোন আমি পাশে আছি। 2016 সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও তুলে ধরেন মহুয়া। তিনি জানান, করিমপুর থেকে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় দলের কোনো শীর্ষ নেতা প্রচারে আসেননি। সেই সময় প্রথম জনসভা করেছিলেন শুভেন্দু অধিকারী। মঞ্চে শুধু তিনি এবং শুভেন্দু ছিলেন। সেই সময় ছবিগুলি এখনো যত্ন করে সংরক্ষণ করে রেখেছেন বলেও জানান মহুয়া। মহুয়া মৈত্রের মুখে শুভেন্দু অধিকারীর প্রশংসা রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে। তবে সাক্ষাৎকারে মহুয়া স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অতীতে তিনি যে সাহায্য পেয়েছিলেন কেবল সেই স্মৃতির কথাই তুলে ধরেছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে এটি নিছকই ব্যক্তিগত স্মৃতিচারণ, এর সঙ্গে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত খোঁজার সুযোগ নেই। মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলের নাম লেখাচ্ছেন কি বীরভূমের কেষ্ট? তবে কি মমতার সঙ্গে দূরত্ব বাড়ছে? কয়েকদিন আগেই আইপ্যাকের বিরুদ্ধে সরব হয়েছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির জন্য ভোট কৌশলী সংস্থাকেই দায়ী করেছিলেন তিনি। সেই সঙ্গে তিনি তৃণমূলে থাকবেন কিনা তা নিয়েও শুরু হয়েছিল নানান জল্পনা। এবার ফের একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিলেন বীরভূমের কেষ্ট। বর্তমানে তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহাদের নেতৃত্বাধীন শিবির, অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল, যার নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়, তিনি কোন শিবিরে রয়েছেন। জবাবে অনুব্রত বলেন, আমি নতুন পুরনো পক্ষ বিপক্ষ বুঝি না, আমি এখনো তৃণমূলেই আছি। সিপিএম কে খেদিয়ে তৃণমূলকে এনেছি, জন্মলগ্ন থেকেই সংগঠনে আছি, আমি এখনো পর্যন্ত তৃণমূলে। তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন কিনা সেই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। ঋতব্রতের নিরাপত্তায় রাজনৈতিক মহলে জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে। বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল সাধারণত কোনো বিষয়ে রাগ ঢাক করেন না, অথচ এবার কি তিনি এড়িয়ে গেলেন এই গুরুত্বপূর্ণ প্রশ্ন? ফলে প্রশ্ন উঠছে, তবে কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বাড়াচ্ছেন? এদিকে তৃণমূলের একাংশ ইতিমধ্যেই বিদ্রোহী শিবিরের দিকে ঝুঁকছে। বীরভূমের 3 প্রভাবশালী নেতা চন্দ্রনাথ সিং, কাজল শেখ এবং আশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন ঋতব্রতদের শিবিরে। সেই আবহে অনুব্রতর মন্তব্য নতুন করে রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর, স্বস্তি প্রাক্তন তৃণমূল বিধায়কের। তবে গ্রেপ্তারের আশঙ্কা স্বামী দেবরাজের। কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তার আগাম জামিন মঞ্জুর করেছে। তবে তার স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে। আদালত দুজনকেই তদন্তে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছে। অদিতি ও দেবরাজের বিরুদ্ধে অভিযোগ, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রায় 100 কোটি টাকার সম্পত্তি বেনামে ও আত্মীয় পরিচিতিদের নামে হস্তান্তর করা হয়েছে। এছাড়া নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখানো, তোলাবাজি, সিন্ডিকেট চালানো এবং জমি দখলের অভিযোগও রয়েছে। 4 মাসের শিশু সন্তান থাকার বিষয়টি বিবেচনা করে আদালত অদিতির আগাম জামিন মঞ্জুর করেছে। তবে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে। পাশাপাশি আপাতত তিনি বাগুইহাটি থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না। অন্যদিকে দেবরাজ চক্রবর্তীকে তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। টিনা সাহার বাড়িতে 3 কেজি সোনা উদ্ধার, তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের। তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে প্রায় 3 কেজি সোনা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বান্ধবী কালচার তৃণমূলের মধ্যে ব্যাপক ছিল এবং অনেকের বান্ধবীকে এখন খোঁজা হচ্ছে। সোমবার রাতে টিনার বাড়ি ও বাবার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সূত্রের খবর, প্রায় 3 কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও টিনা দাবি করেছেন, উদ্ধার হওয়া অধিকাংশ গহনাই পারিবারিক এবং বিয়ের সময় ও বিবাহ বার্ষিকীতে উপহার
উপহার হিসেবে পাওয়া। সেই সোনার বিল ও আয়কর রিটার্নের নথিও রয়েছে বলে তিনি জানিয়েছেন। পুলিশ প্রাথমিক সূত্রে মনে করছে এই সোনার সঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে যোগ থাকতে পারে। তবে সব্যসাচী সেই অভিযোগ অস্বীকার করেছেন। টিনা পেশায় প্রাথমিক শিক্ষিকা হওয়ায় তার কাছে এত সোনা কিভাবে এলো এবং তোলাবাজির টাকায় সোনা কেনা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন উদ্ধার হওয়ার সোনার সবটাই 2021 সালের পর কেনা হয়েছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে অ্যাকশনে পুলিশ। তামান্না কাণ্ডে ধৃত আরো 2। কালীগঞ্জের তামান্না কাণ্ডে মঙ্গলবার রাতে আরো 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর ফলে এই মামলায় মোট গ্রেফতার হওয়া অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13 জন। গ্রেফতারের কয়েক ঘন্টা আগে তামান্নার মা সাবিনা ইয়াসমিন বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। সাক্ষাতের পর তিনি জানান মুখ্যমন্ত্রী তাকে সম্পূর্ণ আশ্বস্ত করেছেন। এরপরে পুলিশ তৎপর হয়ে মুর্শিদাবাদের রেজিনগর এবং নদিয়ার পলাশীপাড়া এলাকা থেকে জিয়ারুল শেখ ও সাবির শেখ নামে 2 অভিযুক্তকে গ্রেফতার করে। এর আগে পুলিশ সুপার ও বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছিলেন। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার তার মামলা দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন মামলাটি স্বাভাবিক প্রক্রিয়া মেনেই শুনানির তালিকায় আসবে এবং এখনো এই বিষয়ে শুনানি সম্ভব নয়। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। জানা গিয়েছে চোখের চিকিৎসার জন্য 7 দিনের বিদেশ সফরে যেতে চান অভিষেক। যদিও তার বিদেশ যাত্রার ক্ষেত্রে সরাসরি কোনো বাধা নেই, তবে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সেই কারণেই বিদেশ যাওয়ার আগে আদালতের অনুমতি চেয়েছেন তিনি। উল্লেখ্য 2016 সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি সেরে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুর্ঘটনায় তার চোখের নিচে গুরুতর আঘাত লাগে। এরপর দেশে এবং পরে বিদেশে গিয়ে তার চোখের চিকিৎসা করাতে হয়েছিল। তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত, 31শে জুলাই পর্যন্ত বন্ধ সব বাণিজ্যিক নির্মাণ কাজ। তারাতলার দুর্ঘটনাগ্রস্ত গোডাউনের নকশায় ত্রুটি ছিল বলে ঘটনাস্থল পরিদর্শনের পর নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান চলতি বছরের 17 জানুয়ারি কলকাতা পৌরসভা থেকে ওই গোডাউনের নকশা অনুমোদিত হয়েছিল এবং কিভাবে ত্রুটিপূর্ণ নকশা পাশ হলো তা তদন্ত করে দেখা হবে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কলকাতা পৌরসভা এলাকায় তৃণমূলের আমলে অনুমোদিত সব চলমান বাণিজ্যিক নির্মাণ কাজ 31শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি কলকাতা পৌরসভা, পুলিশ, পূর্ত দপ্তর, সিভিল ডিফেন্স, দমকল এবং কেএমডি এর বিশেষজ্ঞদের নিয়ে একটি অডিট কমিটি গঠন করা হবে। কমিটি সমস্ত বাণিজ্যিক নির্মাণের নথি এবং বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখবে। নথি ত্রুটিমুক্ত হলে 1 আগস্ট থেকে কাজের অনুমতি দেওয়া হবে। তবে কলকাতা মেট্রো, কলকাতা বন্দরের জমিতে চলা প্রকল্প এবং হাসপাতাল বা দমকল কেন্দ্রের মতো জরুরি পরিষেবার নির্মাণ কাজ এই অডিটের বাইরে থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভবিষ্যতে হাওড়া ও বিধাননগরেও এই ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি তারাতলা বিপর্যয়ের জন্য আগে তৃণমূল পুর বোর্ডকে দায়ী করে তিনি বলেন টাকার বিনিময়ে আপোষ করে প্ল্যান অনুমোদন করলে এরকমই হবে। স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর পরিদর্শনে অগ্নিমিত্রা, শুনলেন নাগরিকদের অভিযোগ। স্বচ্ছতা অভিযানের অংশ হিসেবে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে পরিদর্শনে যান রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন সকালে তিনি সরোবর চত্বরে উপস্থিত হয়ে পরিচ্ছন্নতার কাজ খতিয়ে দেখেন এবং সাধারণ মানুষের খেলার জায়গা বন্ধ করে দেওয়ার অভিযোগকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন। কিছুদিন ধরে প্রাতঃভ্রমণকারী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের একাংশ অভিযোগ করে আসছিলেন যে তাদের ব্যবহারের জন্য নির্দিষ্ট কিছু খেলার জায়গা আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছে। সেই অভিযোগ সরাসরি পুরমন্ত্রীর কাছে পৌঁছানোর পর তিনি দ্রুত হস্তক্ষেপ করেন এবং স্বচ্ছতা অভিযানের তদারকির পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলিও ঘুরে দেখেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নাগরিকদের স্বাচ্ছন্দ্য এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। কেন খেলার জায়গাগুলি বন্ধ রাখা হয়েছে তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পুরমন্ত্রীর এই তৎপর পদক্ষেপে খুশি স্থানীয় বাসিন্দা এবং প্রাতঃভ্রমণকারীরা। মেসি ইভেন্টে অনুমতি ছাড়াই মাঠে ঢোকার অভিযোগ, জুই বিশ্বাসকে 10 কোটি টাকার আইনি নোটিশ শতদ্রু দত্তের। গত ডিসেম্বরে লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। গোট ট্যুর অফ ইন্ডিয়া কলকাতা এডিশনের প্রধান সংগঠক এবং প্রচারক শতদ্রু দত্ত তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাসকে 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন। শতদ্রুর অভিযোগ, জুইকে অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি, তার নামে কোনো অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হয়নি। তা সত্ত্বেও তিনি যুব ভারতীতে সংরক্ষিত এলাকায় প্রবেশ করে লিওনেল মেসির সঙ্গে ছবি এবং সেলফি তোলেন। নোটিশে আরো দাবি করা হয়েছে, জুই নিজেই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন যে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে তিনি ওই এলাকায় প্রবেশাধিকার পেয়েছেন এবং শতদ্রুর দাবি জুই এবং অন্যান্য অননুমোদিত ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানের স্বাভাবিক গতিকে ব্যাঘাত ঘটিয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলে। এর ফলে তার সম্মানহানি এবং আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করে 15 দিনের মধ্যে 10
কোটি টাকার ক্ষতিপূরণ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। অন্যথায় আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। দলের নির্দেশেই টাকা তুলেছিলাম, কাটমানি ফিরিয়ে স্বীকারোক্তি দুই তৃণমূল নেতার। কোচবিহারের ভাউয়ের থানা অঞ্চলের ছোট ব্যাংডাকি এলাকায় আবাস যোজনার প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে অভিযুক্ত দুই তৃণমূল নেতা উত্তম বর্মন ও মনোজ অধিকারী বুধবার উপভোক্তাদের টাকা ফেরত দেন। তারা দাবি করেন নিজেদের ইচ্ছায় নয়, দলের নির্দেশেই বাড়ি পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা আদায় করা হয়েছিল। অভিযোগ ছিল আবাস যোজনার সুবিধা পাওয়ার পর উপভোক্তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। সেই সময় শাসক দলের প্রভাবের কারণে অনেকেই মুখ খুলতে পারেননি। তবে রাজনৈতিক পালা বদলের পর এলাকার উপভোক্তারা একজোট হয়ে আন্দোলনে নামেন এবং কাটমানির টাকা ফেরতের দাবি তোলেন। চাপের মুখে দুই নেতা 9 জন উপভোক্তাদের হাতে মোট 24,900 টাকা ফিরিয়ে দেন। এক বৃদ্ধ জানান তার কাছ থেকে 4,900 টাকা নেওয়া হয়েছিল, যা তিনি ফেরত পেয়েছেন। টাকা ফেরত পেলেও স্থানীয়দের ক্ষোভ পুরোপুরি কমেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ভারতে থাকার মাস্টার প্ল্যান ফাঁস, জাল আধার চক্র চালাতে গিয়ে মুর্শিদাবাদে ধৃত বাংলাদেশি। বেআইনিভাবে ভারতে স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে শামীম আক্তার নামে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে পূর্ব দেবীদাসপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত বিহারে বসে প্রথমে নিজের জন্য ভুয়ো আধার কার্ড তৈরি করেছিল। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে সে বেআইনি আধার কার্ড তৈরির একটি বড় চক্রের সঙ্গে যুক্ত ছিল বলেও অভিযোগ। তল্লাশিতে তার বাড়ি থেকে একটি ল্যাপটপ, একাধিক পরিচয়পত্র, নথিপত্র এবং জাল কার্ড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার অভিযোগ থেকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এই জালিয়াতি চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ইতিমধ্যেই 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে এবং 12টি হোল্ডিং সেন্টারে থাকা আরও 1,800 জনকে নিয়ম মেনে ওপারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মিমি চক্রবর্তীর বিরুদ্ধে এখনই পদক্ষেপ নয়, তনয় শাস্ত্রীর অভিযোগে আদালতে স্বস্তি অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে তনয় শাস্ত্রীর দায়ের করা এফআইআর এর ভিত্তিতে আপাতত কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। ফলে আপাতত স্বস্তি পেয়েছে মিমি। কয়েকদিন আগে তনয় শাস্ত্রীর বনগাঁ থানায় এফআইআর দায়ের করে অভিযোগ করেন যে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছিল এবং তৎকালীন সাংসদ মিমি চক্রবর্তীর প্রভাবেই তাকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে নতুন করে ন্যায় বিচারের আশায় তিনি পুলিশ সুপার এবং বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন। এরপরেই সুরক্ষা চেয়ে হাইকোর্টে যান মিমি। আদালত নির্দেশ দিয়েছে পরবর্তী শুনানি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। উল্লেখ্য, গত 25শে জানুয়ারি বনগাঁর একটি অনুষ্ঠানে দেরিতে পৌঁছানোকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় মিমিকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে এই দুই পক্ষের বিরোধ আরও তীব্র হয়েছে। তারাতলা বিপর্যয়ের পর ঘটনাস্থলে যেতে বাধার মুখে ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পা রাখতে পারলেন না। তারাতলার নির্মীয়মান 3তলা গুদাম ভেঙে পড়ার ঘটনার পর ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। কারণ চলতি বছরের জানুয়ারিতে কলকাতা পুরসভায় এই গুদাম তৈরির অনুমোদন দিয়েছিল এবং সেই সময় মেয়রের দায়িত্বে ছিলেন তিনি। তবে মাঝ রাস্তায় পুলিশি বাধার মুখে পড়ে তাকে ফিরে যেতে হয়। বুধবার দুপুর 12টা 7 গুদামটি ভেঙে পড়ে। খবর পেয়ে একের পর এক মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছন এবং উদ্ধার কাজে তদারকি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে, এই আশঙ্কায় পুলিশ ফিরহাদ হাকিমকে ঘটনাস্থলে না যাওয়ার অনুরোধ জানায়। পরে তিনি এসএসকেএম হাসপাতালে যান। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তারির ভয়ে রক্ষা কবচে হাইকোর্টে মানস ভূঁইয়া। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল নেতা মানস ভূঁইয়া। সম্প্রতি পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছে। তদন্তের জেরে গ্রেপ্তারি বা অন্য কোনো কড়া পদক্ষেপের আশঙ্কায় তিনি আদালতের কাছে রক্ষা কবচ চেয়েছেন। অভিযোগকারী বিকাশ টুঙ্গের দাবি, তার স্ত্রীকে সেচ দপ্তরে বাংলোয় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানস ভূঁইয়ার মধ্যস্থতায় মোট 5 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী ওই মহিলা 2 মাস কাজ করার পর চলতি বছরের মে মাসে চাকরি হারান। এরপর প্রতারণার অভিযোগ তুলে সবং থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এর আগে মেদিনীপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন মানস ভূঁইয়া, কিন্তু নথি সংক্রান্ত জটিলতার কারণে শুনানি স্থগিত হয়ে যায়। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেয় করার চেষ্টা চলছে এবং আদালতের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুতের সতর্কতা একাধিক এলাকায়।
বৃহস্পতিবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোনো দুর্যোগের আশঙ্কা না থাকলেও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে এবং দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু অংশে বিকেল এবং সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বর্ষার সক্রিয়তা বজায় থাকবে এবং বজ্রবিদ্যুতের সময় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেল।